প্রথম বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়, যেখানে এর আগে হয়তো ক্ষমতার লড়াই হয়েছিল, যুদ্ধে লিপ্ত হয়েছিল একটি দেশ অপর দেশের সঙ্গে, সামরিক জোটে অংশগ্রহণ করেছিল, একে অপরের মধ্যে পারমাণবিক অস্ত্র কতটা আছে সেই সমস্ত কিছুতে অংশগ্রহণ করেছিল, কিন্তু এতটা ভয়াবহ পরিস্থিতি বোধহয় আগে কখনো হয়নি। আগে এমন ভয়াবহ পরিস্থিতির জন্ম হয়নি যেখানে হচ্ছে মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চয় হয়, মানুষ ভীত হয়ে যায় এই যুদ্ধের ফলে, এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, ব্যাপক অর্থনৈতিক ক্ষতি এবং প্রযুক্তির অপব্যবহারের ফলস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধ যেভাবে মানুষকে ভয় দেখিয়েছিল, সেই যুদ্ধের নিরর্থকতা মানুষকে গভীরভাবে নাড়া দেয়। প্রচলিত যে সমস্ত রীতিনীতি ছিল, ক্ষমতার যে ভারসাম্য ছিল, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত নীতি ছিল, মানে মানুষের কি করা উচিত, মানুষের কি কি নৈতিক কর্তব্য ছিল, এই সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যায়। তখন এই অভিজ্ঞতা থেকে, এই যুদ্ধ এড়ানোর অভিজ্ঞতা থেকে একদল বুদ্ধিজীবী মানুষ এটা ভাবতে থাকেন যে কিভাবে এই বিপর্যয়, কিভাবে এই যুদ্ধ এড়ানো যায়। এই পরিপ্রেক্ষিতেই আদর্শবাদের আবির্ভাব হয়। আদর্শবাদ ইন্টারন্যাশনাল রিলেশনের, মানে আন্তর্জাতিক সম্পর্কের একটি তত্ত্ব, যা একটা গভীর একটা পথ প্রশস্ত করে নৈতিকতার, যেখানে হচ্ছে আদর্শবাদী ধারা হিসেবে মানুষের যে শান্তিপূর্ণ সহাবস্থান, সেটাকে হচ্ছে নিশ্চিত করার জন্য একটা মত দেয়। তো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদ একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা শান্তি, সহযোগিতা এবং নৈতিকতার উপর জোর দেয়, যা আগে আমি বললাম। এবং এই তত্ত্বটি মনে করে যে মানুষের প্রকৃতি সহযোগিতামূলক এবং যুক্তিবাদী, এবং আন্তর্জাতিক রাজনীতিকে যুদ্ধ এবং সংঘাতের পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে পরিচালনা করা সম্ভব। মানে আদর্শবাদী যারা তাত্ত্বিক আছে, সেটা উড্রো উইলসন থেকে শুরু করে, উড্রো উইলসনের আগেও আছে ইমানুয়েল কান্ট, যিনি পারপেচুয়াল পিস বা চিরস্থায়ী শান্তির উপর হচ্ছে বিভিন্ন লেখা লেখেন। এবং তার পরবর্তীকালে উড্রো উইলসন, যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তিনি তার 14 পয়েন্ট বা 14 দফা নীতির মাধ্যমে কিভাবে আদর্শবাদ সুরক্ষিত হতে পারে, আদর্শবাদ সুরক্ষিত হতে পারে, কি বলছি, যে কিভাবে হচ্ছে মানুষ একসাথে একত্র হয়ে হচ্ছে বাঁচতে পারে যুদ্ধকে এড়িয়ে, সেই সমস্ত কিছু সম্পর্কে হচ্ছে মত দেন। তো যেটা বললাম, 1918 সালে হচ্ছে 14 দফা নীতি বা 14 পয়েন্টস, মানে এই যে প্রস্তাবনাটি তিনি পেশ করেন, যেখানে হচ্ছে 14টা পয়েন্টের মাধ্যমে, 14টা দফার মাধ্যমে তিনি হচ্ছে কি কি ভাবে মানুষের জীবন সংরক্ষিত হতে পারে, সুরক্ষিত হতে পারে, সেই সমস্ত বিষয় হচ্ছে মানে তুলে ধরেন, সেই সমস্ত বিষয়কে তুলে ধরেন। যেমন অস্ত্র হ্রাস করা, তারপরে উপনিবেশিক দাবিগুলির নিরপেক্ষ নিষ্পত্তি, আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই সমস্ত আমি একটু পরে ডিটেলসে আলোচনা করছি। তো উড্রো উইলসন এইভাবে হচ্ছে আদর্শবাদী তত্ত্বকে হচ্ছে প্রচার করতে শুরু করেন। তো যার ফলস্বরূপ হচ্ছে লিগ অব নেশন কিন্তু এসেছিল, এবং পরবর্তীতে লিগ অব নেশনের পরিবর্তে ওটাকে রিপ্লেস করা হয়েছিল হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা। মানে এখন যেমন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, আগে তো লিগ অব নেশন ছিল। তো ওটা ওনার যে মস্তিষ্ক প্রসূত, উনি যেভাবে হচ্ছে তার নীতিগুলিকে সাজিয়েছিলেন, তার ফলস্বরূপ হচ্ছে লিগ অব নেশন তৈরি হয়েছিল, যাতে একটা সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে, একটা মানে কালেকটিভ ওয়েতে হচ্ছে মানুষের জীবন সুরক্ষিত করা যেতে পারে। তো এইভাবে হচ্ছে তিনি আদর্শবাদী ধারার প্রথম হচ্ছে পথ প্রশস্ত করেছিলেন। আরও যে সমস্ত তাত্ত্বিক আছেন আদর্শবাদী ধারা প্রচার করার জন্য, তার মধ্যে আছেন নরম্যাল অ্যাঞ্জেল, যিনি একজন ব্রিটিশ লেখক এবং রাজনীতিবিদ ছিলেন। তার যে বিখ্যাত গ্রন্থ ছিল দ্য গ্রেট ইলিউশন, যেখানে তিনি যুক্তি দেন যে হচ্ছে আধুনিক বিশ্বে যুদ্ধ আর অর্থনৈতিকভাবে লাভজনক নয়, কারণ এটি একটা মহাভ্রম। তিনি মনে করেন যে দেশগুলি একে অপরের উপর নির্ভরশীল, তাই যুদ্ধের ফলে কারোর কোনোই লাভ হয় না, মানে যুদ্ধ কোনোদিন কারোর লাভের ফল হতেই পারে না। তার এই যে যুক্তি আদর্শবাদের অর্থনৈতিক দিককে হচ্ছে শক্তিশালী করে। তার পরবর্তী হচ্ছে আলফ্রেড জিমান, যিনি একজন
ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি তিনি প্রচার করেন এবং তিনি লিগ অফ নেশনের মানে গড়ে তোলার ক্ষেত্রে একটা সমর্থক ছিলেন। তো এবার আদর্শবাদের মূল নীতিগুলো কি কি ছিল সেই সমস্ত নিয়ে আলোচনা করি। তো মানব প্রকৃতির ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আদর্শবাদীরা বিশ্বাস করতেন যে মানুষের প্রকৃতি মূলত ভালো, যুক্তিবাদী এবং সহযোগিতা করার প্রবণতা মানুষের মধ্যে সহজাতভাবে বিদ্যমান। তার মানে আদর্শবাদীরা একটু ওই জন লকের ধারণার মতো, যেটা আমি আগের ভিডিওতে ওই সামাজিক চুক্তির মতবাদ যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা সম্পর্কে বলেছিলাম যে জন লক যেখানে মনে করে যে মানুষ তার স্টেট অফ নেচারে ভালোভাবেই অবস্থান করে, শান্তিপূর্ণ, মানুষের জীবনে শান্তিটাই আসলে কাম্য, শান্তিতে মানুষ বসবাস করে। তো আদর্শবাদীরাও ঠিক সেম ভাবে এটাই মনে করে যে মানুষ একদম যুক্তিবাদী, একদম একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ মানে আচরণ গ্রহণ করে, সকলে মানে কেউ কারোর প্রতি ব্রুটাল নয়, কেউ কারোর প্রতি যে খুব ক্ষমতায় লিপ্ত হয়ে যাবে, একে অপরকে খুব হিংসে করবে, এরকমটা নয়। মানুষ সহজাতভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে, এটা আদর্শবাদীরা মনে করত। তাই এটা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, এর পরেরটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্ব। আদর্শবাদীদের একটা কেন্দ্রীয় ধারণা হলো যে যুদ্ধ এবং সংঘাত এড়ানোর জন্য আন্তর্জাতিক সংস্থা এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলোর ভূমিকা অপরিহার্য। তার মানে ফর এক্সাম্পল যদি একটা রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বডি আছে, যেমন জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, এই সমস্ত বডি কি করে, প্রত্যেকে যে যার কাজ করে। যেমন কেউ কেউ যদি জুডিশিয়ারির কথা বলি, সে বিচার করে, তারপরে একজন শাসন করে, কেউ আইন রচনা করে, সমস্ত কাজ করে। তো তো রাষ্ট্রের বাইরে গিয়েও এমন একটা প্রতিষ্ঠান আছে, সমস্ত রাষ্ট্রের মিলিত একটা প্রয়াস আছে, যেখানে সেখানেও একটা আন্তর্জাতিক বিচারালয় আছে, আন্তর্জাতিকভাবে শাসন কানুন সমস্ত কিছু পরিচালনা করা হয়, তাদের নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তাদের যে নির্দিষ্ট নীতি আছে, সেই সমস্ত কিছু মেনে তারা কাজ করে। তো আদর্শবাদীরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপর খুব গুরুত্ব আরোপ করেছে, কারণ যদি শান্তিপূর্ণভাবে বাঁচতে হয় তাহলে প্রতিষ্ঠানগুলোর দরকার আছে। এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র যে একে অপরের চাহিদা পূরণ করবে তা নয়, বরং তারা যুদ্ধ এড়াতেও সাহায্য করবে, এবং যাতে একটা দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়ে যেতে চায় নয়, মানে যুদ্ধে লিপ্ত হতে থাকে, তাহলে আন্তর্জাতিক আইন দিয়ে সেই দেশকে আটকানো সম্ভব, যেটা এখন সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা সম্ভব হয়ে যায়। সম্মিলিত জাতিপুঞ্জ যদি সেই দেশের উপর হস্তক্ষেপ করে তাহলে সেইটা আস্তে আস্তে মানে হ্রাস পেতে থাকে, মানে সেই দেশের আর কোনো যুদ্ধ হওয়ার আর কোনো আশঙ্কা তেমন একটা থাকে না, পুরোপুরি থাকে না এটা বলা চলে না, বাট সম্ভাবনা কমে যায়। তো এইভাবে আদর্শবাদীরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপর একটা ভালো গুরুত্ব আরোপ করেন, যাতে যুদ্ধের সময় মোকাবিলা করতেও সাহায্য হয় এবং সম্মিলিতভাবে যাতে তারা থাকতে পারে। এই আদর্শবাদীদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্ব। তো এর পরের পয়েন্ট আন্তর্জাতিক আইন এবং নৈতিকতা। আদর্শবাদীরা বিশ্বাস করেন যে আন্তর্জাতিকভাবে যদি কোনো আইন তৈরি করা হয়, মানে প্রত্যেকটি রাষ্ট্রের সম্মিলিত প্রয়াসে প্রত্যেকটি রাষ্ট্রই ওই আন্তর্জাতিক আইন যাতে মান্য করে চলে এবং তারা নৈতিকভাবে জীবনযাপন করতে পারে, তাদের রাষ্ট্রের জনগণের শান্তি স্থাপনা তারা যাতে করতে পারে, সেইটার উপর তারা বেশি করে জোর দিয়েছে। এবং যেখানে যুদ্ধকে একদম নিষিদ্ধ এবং পারমাণবিক অস্ত্র এই সমস্ত কিছু নিষিদ্ধ, শুধু প্রত্যেকটি রাষ্ট্র নিজের সহাবস্থান শান্তিপূর্ণভাবে যাতে করতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর মানে নৈতিকতার উপরই বেশি করে জোর দিয়েছে, যাতে বিরোধ না ঘটে, বিরোধের নিষ্পত্তির উপরেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এবং রাষ্ট্রগুলো তাদের যদি আচরণ কোনোভাবে খারাপ থাকে, সেই আচরণ যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে, তো আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান আছে, সম্মিলিত জাতিপুঞ্জ আছে, লিগ অফ নেশন ছিল আগে, তো সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রগুলির উপর সেই আইন ইম্পোজ করতে পারে, চাপাতে পারে, যাতে রাষ্ট্র যদি কোনো খারাপ কাজ করে, অনৈতিক কিছু করে, তাহলে সেইগুলোকে আটকাতে পারবে, সেইগুলো আন্তর্জাতিক আইনের প্রভাবে রাষ্ট্র সেগুলো করবে না। এর পরেরটি গণতন্ত্রের প্রচার। আদর্শবাদের একটি গুরুত্বপূর্ণ দিক গণতন্ত্রের প্রসার ঘটানো। যেহেতু এটা উড্রো উইলসনের দ্বারা মানে ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, মানে উড্রো উইলসন তো ছিলেন মার্কিন, তো আর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল উদার গণতন্ত্রের দেশ। তো আমাদের এটা মনে রাখতে হবে যে তারা গণতন্ত্রের প্রচারটাই বেশি করবে। তো গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যাতে একে অপরের সাথে যুদ্ধে না লিপ্ত হয়, যাতে একটা শান্তি সঞ্চার করে সব কিছুতে, এই সমস্ত কিছুর অগ্রাধিকারই দেওয়া হয়। এবং গণতন্ত্র কি বলে, গণতন্ত্র তো মানুষের কাছে সবসময় দায়বদ্ধ থাকে, মানে গণতন্ত্রের সোকল্ড ডেফিনেশন এটা, মানুষের কাছে দায়বদ্ধ থাকে। তো যদি গণতন্ত্রের বিরোধিতা করে রাষ্ট্র কিছু করতে যায়, তাহলে জনগণের কাছে তো তাকে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। তো গণতন্ত্রের প্রচারের এটাও একমাত্র লক্ষ্য, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং যাতে মানুষের কাছে এই সমস্ত বিষয়ে জবাবদিহিও না করতে হয় আর যুদ্ধে লিপ্তও না হতে হয়, যাতে গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখা যায়। যেমন ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, এই সমস্ত কিছু, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা, একটা মানে ব্যালেন্স অফ পাওয়ার, সবার মধ্যে যেন একটা সমান একটা ব্যালেন্স আছে, এরকম একটা সহাবস্থান প্রত্যেকটি দেশের মধ্যেই একটা সমান সমান ভাব আছে, কেউ কারোর থেকে বেশিও না, কেউ কারোর থেকে কমও নয়। এইভাবেই আদর্শবাদীরা নিজেদেরকে ক্লেম করে। তার পরের পয়েন্টটি নিরস্ত্রীকরণ। আদর্শবাদীরা বিশ্বাস করেন যে অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধের একটি অন্যতম প্রধান কারণ। যখন একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তখন তো অবশ্যই অস্ত্র ব্যবহার করে। তো এর ফলে অবিশ্বাস এবং উত্তেজনা বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত যুদ্ধের দিকেই ঠেলে দেয়। এবং এই যে আদর্শবাদের যে ধারা, তাদের যে নৈতিকতা, তাদের শান্তিপূর্ণভাবে মানুষের সহযোগিতামূলকভাবে সহাবস্থান, তখন সেটা আর থাকে না। তাই জন্য আদর্শবাদীরা এটা মনে করে, যদি অস্ত্র নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রত্যেকটি দেশের কাছ থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারা, তাহলে মানুষের জীবনে শান্তি আসতে পারে। তাই অস্ত্রের ব্যবহার কোনো মতেই গ্রহণযোগ্য নয় আদর্শবাদীদের মতে। তারপরে আত্মনিয়ন্ত্রণের অধিকার। মানে প্রথম বিশ্বযুদ্ধের পর এমন অনেক দেশ ছিল, প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই, যে অন্য দেশ সেই দেশের উপর গিয়ে খুব বেশি সাম্রাজ্য স্থাপন করে ফেলতো, এবং সেই দেশের কোনো রাইট ছিল না সেই বিষয়ে কোনোভাবে রেজিস্ট করা, মানে প্রতিরোধ করা। তো প্রত্যেকটি দেশের যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকে, প্রত্যেকটি দেশ যাতে নিজের জনগণের উপর যে সার্বভৌম ক্ষমতা থাকে, সেই সার্বভৌম ক্ষমতা সেই রাষ্ট্র মানে ফলাতে পারে, সেটাই আদর্শবাদীদের আর একটা মূল কথা। কারণ কি যদি একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে কোনোদিন শান্তি থাকবে না প্রত্যেক রাষ্ট্রগুলির মধ্যে। তো আত্মনিয়ন্ত্রণের অধিকার এটা বলে প্রত্যেকটি রাষ্ট্র যাতে ইন্ডিপেন্ডেন্ট ভাবে স্থায়ীভাবে থাকতে